এখন আপনাদের কাছে আলোচনা করবেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক শ্রী বীরেন্দ্র চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয়বস্তু বর্তমান সমাজে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। অনেকে আমরা ভেবে থাকি স্বামীজি তো অনেক দিনের আগের, আজকে কি সত্যি প্রাসঙ্গিকতা আছে? এই সম্বন্ধেই আলোচনা করবেন, আলোকপাত করবেন বীরেন্দ্র কুমার চক্রবর্তী মহাশয়। শ্রীমৎ স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, আমাদের সামনে উপবিষ্ট অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের পূজনীয় সভাপতি শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়, উপস্থিত সুধীবৃন্দ, পূজনীয়া মায়েরা, শুনেছেন আপনারা আজ শুধু স্বামী বিবেকানন্দের জন্মের ইংরেজি তারিখই নয়, আজ স্বামীজির জন্মতিথিও, আবির্ভাব তিথিও আজ। কখনো কখনো এরকম ঘটে, কিন্তু সচরাচর ইংরেজি তারিখ জন্মের যেটা 12ই জানুয়ারি, সে তারিখেই জন্মতিথি কমই পড়ে। সেই দিক থেকে আজকে একটা বিশেষ পুণ্য দিন। এখানে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের স্থানীয় কেন্দ্র উলুবেড়িয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল আজ এই বিশেষ দিনে, পুণ্য দিনে এইরকম একটি সমাবেশের আয়োজন করেছে, যেখানে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা নিয়ে কিছু আলোচনা করতে বলা হয়েছে আমাকে। প্রাসঙ্গিকতা মানে আসছে কেন প্রাসঙ্গিকতার কথা? ধরে নেওয়া যায় স্বামী বিবেকানন্দের আবির্ভাব আজ থেকে 153 বছর আগে। স্বামীজি শরীর ছেড়ে চলে গেছেন সেও 112-13 বছর আগে। কাজেই মনে হতেই পারে যে 153 বছর আগে এসে 112 বছর আগে শরীর ছেড়ে চলে গেছেন যিনি, মাঝখানের 39 বছর বয়স তিনি যে সমস্ত চিন্তা করেছেন বা আমাদের উদ্দেশ্যে যেসব আহ্বান জানিয়েছেন, তা কি আজ এতদিন পরে এই পরিবর্তিত অবস্থায়, ভিন্ন পরিপ্রেক্ষিতে আজও কি স্বামীজির সেই সময় বলে যাওয়া কথাগুলো প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক মানে আজকের সমাজের যেসব সমস্যা, সেই সব সমস্যার সমাধানে কি স্বামীজির এই কথাগুলো কাজে লাগবে? প্রয়োগগত কোনো মূল্য তার আছে কি? যদি না থাকে তাহলে সেগুলো নিয়ে কেন আমরা ঘাটাঘাটি করব? এই যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা এখানে স্বামীজি নিয়ে চর্চা করছি, যদি এর কোনো কার্যকারিতা না থাকে তাহলে করে লাভ কি? এই রকম ধারণা থেকেই প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার কথাটা আসে। দেখুন, স্বামীজি এসেছেন 153 বছর আগে ঠিকই, শরীর ছেড়ে চলে গেছেন 112 বছর আগে, কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের তৎকালীন জাতীয় জীবনের যেসব সমস্যা, তার পরিপ্রেক্ষিতে স্বামীজি যে কথাগুলো বলেছেন আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। আজ সেগুলো ঠিক আজকের সমাজে, আজকে যেসব সমস্যা আমরা মুখোমুখি হচ্ছি, সেই সব সমস্যার সমাধানে সেগুলো কাজে লাগে কিনা। আচ্ছা বলুন তো, এই 2-1 বছরের খবরের কাগজগুলো আপনারা যদি একটুখানি রিক্যাপিচুলেট করেন, স্মৃতিতে আনবার চেষ্টা করেন, দেশের প্রধান সমস্যা তো খবরের কাগজগুলোর পাতায় বেশি করে ফুটে ওঠে। বার্নিং নিউজ যেগুলো, সেগুলো খবরের কাগজে বিশেষভাবে চর্চা হয়। তা আমরা কি দেখছি? বড় সমস্যা কি? সমস্যা সম্ভবত মনে হয় যে এত বড় দেশ ভারতবর্ষ, এখন তার জনসংখ্যা 100 বোধহয় 23-24 কোটি, মানুষের দারিদ্র্য, অনাহার, অশিক্ষা, বিনা চিকিৎসায় মৃত্যু, এই তো সমস্যা। আপনারা চিন্তা করে দেখুন, 1881 খ্রিস্টাব্দে যুবক নরেন্দ্রনাথ যিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, সেই দিনও শ্রীরামকৃষ্ণ কিন্তু নরেন্দ্রনাথকে একেবারে খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন
এই পৃথিবীতে কেন তার আশা, কি সমস্যা নিয়ে তাকে মাথা ঘামাতে হবে, কি কাজ করবার জন্য এই পৃথিবীতে তার আশা। জানেন বিখ্যাত সেই উক্তি লীলা প্রসঙ্গকার তার অমর লেখনীতে ধরে রেখেছেন। বলছেন, ঠাকুর বলছেন, ঠাকুরের বয়স তখন একটু মনে করে দেখবেন ৪৫ বছর। ঠাকুরের লৌকিক সাধনায় সিদ্ধি যদি বলা হয়, লীলা প্রসঙ্গকার বলেছেন 1867 খ্রিস্টাব্দ। 1855 শুরু, রানী রসমণির মন্দির প্রতিষ্ঠা, সেই সময় থেকে শুরু হয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত তার অসাধারণ সাধনা চলেছে এবং তাতে সিদ্ধিলাভ বলে লীলা প্রসঙ্গকার বলেছেন। আমরা জানি না অবতার বরিষ্ঠ যে তার আলাদা সিদ্ধিলাভ আমাদের বলবার অধিকার নেই, কিন্তু লীলা প্রসঙ্গকার বলেছেন অবশ্যই সেটাকে গুরুত্ব দিতে হবে। 1867 14 বছর পরে 1881 সালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের দেখা। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 45, নরেন্দ্রনাথের বয়স বছর 18। শ্রীরামকৃষ্ণ তখন বিশেষভাবে পরিচিত হয়েছেন সমাজে। ব্রাহ্ম পত্রপত্রিকাগুলো বিশেষভাবে শ্রীরামকৃষ্ণকে মানুষের সামনে তুলে ধরেছে। কেশব সেন সেখানে আসেন, বিজয় কৃষ্ণ গোস্বামী আসেন, শিবনাথ শাস্ত্রী আসেন, নানা প্রসঙ্গ করেন এবং মুগ্ধ হয়ে চলে যান। কাজেই ব্রাহ্ম পত্রপত্রিকায় সেই সব খবর বেরোয়। শ্রীরামকৃষ্ণ তখন অবতার বলে স্বীকৃত সবার দ্বারা না হলেও মহাপুরুষ বলে স্বীকৃত। সেই সময়ে ওই 18 বছরের যুবকের কাছে হাত জোর করে বললেন, অ্যাড্রেস করলেন, সম্বোধন করলেন প্রভু বলে, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ। দায়িত্বটা কি দিলেন ঠাকুর, কেন এসেছো তুমি? জীবের অশেষ দুঃখ দুর্গতি দেখে দয়া করে দেহ ধারণ করে এসেছো জীবের দুর্গতি নাশ করতে। এই জীবের দুর্গতি কি? অবশ্যই দারিদ্র্য, অশিক্ষা ইত্যাদি। সঙ্গে সঙ্গে দুর্গতি বলতে ঠাকুর বলেছেন, স্বামীজিও বলেছেন, মানুষ হয়ে এসে আমরা পোকার মতো কিলবিল করছি, এ কি কম দুর্গতি নাকি? আমরা মানুষ হয়ে এসেও পশুর মতো জীবনযাপন করছি, এটাও কম দুর্গতি নয়। এর দুদিক থেকেই বলা যায়। ঠাকুর যে দুর্গতির কথা নরেন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে দুর্গতির দিকে, দুদিক থেকেই বলা যায়। তা ঠাকুর নরেন্দ্রনাথকে তখন বললেন কি, এই জীবের দুর্গতি নাশ করবার জন্য তোমার আশা। এটা দেখুন 1881 সালের কথা, পরাধীন ভারতবর্ষ অবশ্যই। এই 1881 থেকে 81 শেষ দিকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা, আর 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়া। এই যে কটা বছর, এই কটা বছর নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে, শুধু নরেন্দ্রনাথ একা নয়, আরও কিছু ত্যাগী গুরু ভাই তারা সবাই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে নিজেদের জীবনে একটা রূপান্তর এনেছেন। নরেন্দ্রনাথ হয়ে উঠেছেন বিবেকানন্দ, হয়তো কালী হয়েছেন অভেদানন্দ, বা রাখাল হয়েছেন ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণের হাতে এদের এইভাবে জীবনের রূপান্তর ঘটেছে। কেন সেটা যদি বলতে হয়, আমার মনে হয় ওই যে নরেন্দ্রনাথকে তিনি নির্দেশ করলেন যে তোমার এই পৃথিবীতে আসার মুখ্য কারণ এই জীবের অশেষ দুর্গতি, এই দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা দূর করতে তোমাকে নিজেকে ডিভোট করতে হবে, নিয়োজিত করতে হবে। সেটা যেমন নরেন্দ্রনাথ, তেমনই রাখাল, তেমনই কালী, সবার ক্ষেত্রেই একই কথা খাটে। তাহলে নরেন্দ্রনাথ যে সময়টায় সমাজ নিয়ে চিন্তা করেছেন, মানুষের সমস্যা নিয়ে চিন্তা করেছেন, শ্রীরামকৃষ্ণ তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন এই মানুষের দুঃখ দুর্দশা। সেটা যেমন ঐহিক দুঃখ দুর্দশা হতে পারে, অনাহার, দারিদ্র্য, অশিক্ষা, আবার ঠিক তেমনি একেবারে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক দুঃখ দুর্দশা। মানুষ হয়ে এসেছি স্বরূপত ব্রহ্ম, অথচ আমরা কিনা একেবারে পশুর মতো জীবনযাপন করছি। এই দুটোই হতে পারে। তা এখন সেই সময়ের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের কাজ আপনারা যদি দেখেন, 1886-তে ঠাকুরের শরীর চলে গেলে নরেন্দ্রনাথ ভারতবর্ষ ঘুরে বেরিয়ে এসেছিলেন। প্রায় পুরো 3 বছর, 90, 91, 92 শেষ,
92-এর শেষে বা 93-এর একেবারে গোড়ায় দক্ষিণ ভারতে যান, তারপরে সেই বছর মে মাসে চলে যান আমেরিকায়, দরকার নেই সেটা। তো এখন যে কথাটা, ওই যে 3 বছর ঘুরলেন, দেখবেন এখানে সম্ভবত ঠাকুরের দেওয়া সেই দায়িত্বটা পালনের জন্যেই গোটা ভারতবর্ষ ঘুরে ভারতবর্ষের মানুষের সমস্যাটা কি, তার সমাধান কোন পথে হতে পারে, এটাই নরেন্দ্রনাথ। আমি বলি আজকের আধুনিক যে কোনো একটা প্রজেক্ট যদি নিতে হয়, তাহলে সেটা একজন একটা সার্ভে করতে হয়, একটা জরিপ করতে হয়। নরেন্দ্রনাথ যেন এরকম জরিপ করে পথ খুঁজে বের করলেন। ঠাকুর যে দায়িত্ব দিয়ে গেছেন এই জীবের অশেষ দুর্গতি, এই দুর্গতি দূর করতে হবে, তাহলে এই দুর্গতির মূল কারণটা কি, এই দুর্গতির গভীরতাটা কত বা ব্যাপকতাটা কত, এবং এর মূল কারণ কি, কি উপায়ে এই দুর্গতি দূর করা যায়। স্বামীজির চিন্তার, ওই যে গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন, তার ভেতরে এই চিন্তাটা সব সময় সক্রিয় ছিল। এবং একটু আগে মহারাজের মুখ থেকেও শুনলেন আপনারা, স্বামীজি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটা হচ্ছে এই, যে দেশে খাঁটি মানুষের অভাব, তার জন্যেই মানুষের এত দুঃখ, এত দুর্দশা, এত দুর্গতি। আর মানুষের এই দুঃখ, দুর্দশা, দুর্গতি, দেশের এই অধঃপতন, এটা যদি দূর করতে হয়, তাহলে খাঁটি মানুষ যদি গড়ে না তোলা যায়, তাহলে এটা সম্ভব নয়। একটু আগে কথা হচ্ছিল, এখন আবার প্রসঙ্গক্রমে আসতে পারে। স্বামী বিবেকানন্দ ওই 1863-তে জন্ম, 81-তে ঠাকুরের সাথে প্রথম যোগাযোগ, তারপরে 86-তে ঠাকুরের শরীর চলে যাওয়া, 90 থেকে 93 গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করে ভারতবর্ষের সমস্যা একেবারে তার গভীরতা বা তার মূল কারণটা খুঁজে বের করা। এই যে সময়টা চলছে, তখনও ভারতবর্ষ পরাধীন। তারপরে ওই 92-এ ভারত পরিক্রমা শেষে 93-এ বিদেশে গেছেন, 97-এ ভারতবর্ষে ফিরেছেন আবার, 97-এর একেবারে গোড়ায়। আপনারা জানেন জানুয়ারিতে পৌঁছেছিলেন শ্রীলঙ্কা, তখন সিংহল বলতো, আর কলকাতায় পৌঁছতে ফেব্রুয়ারি হলো। তারপরে একবার তিনি দ্বিতীয়বারের জন্য পশ্চিমে গিয়েছিলেন, আর 1902 খ্রিস্টাব্দে তার শরীর চলে গেল। এই হচ্ছে স্বামীজির জীবনের ব্যাপ্তি। এই যে সময়টা, স্বামীজি কি বললেন, বললেন যে আমি দেখলাম যে দেশের যদি উন্নতি করতে হয়, এই অধঃপতিত ভারতবর্ষকে যদি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মানুষ তৈরি না করলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই যারা পড়েছেন স্বামীজির জীবন তারা জানেন, ওই 1897-এই জানুয়ারি মাসেই তখন দক্ষিণ ভারতে রয়েছেন, মাদ্রাসেই রয়েছেন। মাদ্রাসে তো তার অনেক অনুগামী ছিল, যুবক, এবং তারা স্বামীজিকে ওই পশ্চিমে পাঠানো, ওই চিকাগোয় পাঠানোর পেছনে তাদের একটা ভূমিকা ছিল, যথেষ্ট প্রচেষ্টা ছিল তাদের। কাজেই তাঁরাই তাদের কেউ কেউ এসে স্বামীজিকে বলেছিল যে স্বামীজি, ভারতবর্ষের মানুষের এই যে দুঃখ দুর্দশা, এর মূল কারণটা তো বিদেশি শাসন, পরাধীনতা ভারতবর্ষের। কাজেই পরাধীন ভারতবর্ষকে যদি পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করা যায়, দেশকে যদি স্বাধীন করা যায়, ভারতবর্ষের মানুষকে শাসন করবার ভার যদি ভারতবর্ষের মানুষের হাতেই অর্পিত হয়, তাহলে আমাদের দেশের মানুষ যদি দেশ শাসন করে, তারা নিশ্চয়ই এমনভাবে করবে যাতে দেশের যথার্থ কল্যাণ হতে পারে। তাহলে দেশ থেকে দারিদ্র্য দূর হয়ে যেতে পারে, অশিক্ষা দূর হতে পারে, জাতীয় জীবনের এত সব সমস্যা, এসব সমস্যা দূর হতে পারে। কাজে আপনি তাকে অনুরোধ করছেন, স্বামীজিকে অনুরোধ করছেন তারা, আপনি এসে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দেখো, স্বাধীনতা তো দরকার, পরাধীনতাটা অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্তি দরকার। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে রাজনৈতিক দিক থেকে ভারতবর্ষ পরাধীন বলে আজ দেশের এই দুরবস্থা, মানুষের এত দারিদ্র, এত অনাহার, আর এই রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেই আমাদের এই সব দারিদ্র বা অনাহার, অশিক্ষা সব দূর হয়ে যাবে, তাহলে এটা একেবারে ভুল চিন্তা। যদি চরিত্রবান মানুষ না হয়, সৎ মানুষ না হয়, দেশপ্রেমিক মানুষ না হয়, তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের শাসন ক্ষমতা যাদের হাতে নষ্ট হবে, সেই মানুষগুলো যদি অসৎই হয়, তারা যদি স্বার্থপর হয়,
তারা যদি দেশকে ভালো না বাসে, দেশের মানুষকে ভালো না বাসে, দেশের কোটি কোটি না খেতে পাওয়া মানুষের জন্য তাদের প্রাণ যদি না কাঁদে, তাহলে সেই রকম কিছু অসৎ স্বার্থপর মানুষের হাতে স্বাধীন ভারতবর্ষের শাসন ক্ষমতা যদি নষ্ট হয়, তাহলে দেশের অবস্থার কোনো পরিবর্তন হবে না। ইংরেজরা ভারতবর্ষে এসেছিল, ভারতবর্ষকে অধিকার করে নিয়েছিল। ইংরেজরা এসেছিল মানে কি? ইংরেজ সরকার তো এদেশে আসেনি। ইংল্যান্ডের একটা কোম্পানি, ইংল্যান্ডে ইনকর্পোরেটেড একটা কোম্পানি, তারা এখানে ব্যবসা করতে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাইভেট মিলিশিয়া অত দূর থেকে আসতে রাস্তায় নানা রকম বিপদ হতে পারে, তার জন্য নিজেদেরই একটা সুরক্ষা বাহিনী দরকার হয়। সেই বাহিনী ভারতবর্ষে এসে, ওই লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিলেন, ইংরেজ সরকারের সেনাপতি নয়। বা ইংরেজ সরকার ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে পাঠাননি যে না আমি সেনাবাহিনীর একটা এদের সাথে পাঠিয়ে দিলাম, এরা গিয়ে ভারতবর্ষ অধিকার করে নিক, এমন ঘটনা ঘটেনি। তাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা ছোট্ট কোম্পানি, তার একটা সেনাবাহিনী এসে এত বড় ভারতবর্ষ দখল করে নিল, কি করে সম্ভব হলো? আর যদিই বা ভারতবর্ষ দখল করে নেয়, তারপরে এই 1.5 শতাব্দী ধরে সেই দেশ তারা শাসন করছে, পায়ের তলায় দাবিয়ে রেখেছে, কি করে সম্ভব হলো? সম্ভব হলো এই কারণে যে দেশে মানুষের অভাব দেখা দিয়েছিল, সৎ মানুষের অভাব দেখা দিয়েছিল, নিঃস্বার্থপর মানুষের অভাব দেখা দিয়েছিল, দেশপ্রেমিক মানুষের অভাব দেখা দিয়েছিল। তার সুযোগ নিয়ে ইংরেজরা এদেশ দখলও করেছে, আর তার সুযোগ নিয়ে ইংরেজরা এতদিন এই দেশটাকে পরাধীন করে পায়ের তলায় দাবিয়ে রেখেছে। কাজেই আগে যদি খাঁটি মানুষ, চরিত্রবান মানুষ, দেশপ্রেমিক মানুষ তৈরি করা যায়, তারা যেমন দেশ থেকে ইংরেজকে হটিয়ে দিতে পারবে, ঠিক তেমনি স্বাধীনতা পাবার পর তাদের মতো সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্বের হাতে যদি নতুন দেশের দায়িত্ব পড়ে, তাহলে তারা নতুন ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ এমনভাবে শাসন করবে, এমনভাবে গড়ে তুলবে যে ভারতবর্ষে কেউ না খেয়ে থাকবে না, যে ভারতবর্ষে কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না, যে ভারতবর্ষে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। এমন একটা দেশ গড়ে তুলতে হলেও চাই খাঁটি মানুষ। সেই জন্যে স্বামীজি বলেছিলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, এটাই আমার জীবনের ব্রত, এটাই হচ্ছে একমাত্র কাজ। সেই জন্যে তিনি এই কাজটাকেই তার কাজ বলে বেছে নিয়েছিলেন। ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, ভারী সুন্দর বলেছিলেন যে দেখো, যদি দেশের মানুষগুলোকে মানুষ করে আগে না গড়ে তুলি, আর কুবেরের সমস্ত ধন ঢেলে ভারতবর্ষ স্বাধীন করে স্বাধীন ভারতবর্ষের কল্যাণের চেষ্টা করি, উন্নতির চেষ্টা করি, তাহলে গোটা ভারতবর্ষের উন্নতি তো দূরের কথা, একটা গ্রামেরও উন্নতি হবে না। আচ্ছা চিন্তা করে দেখুন, একটু আগে আপনাদের স্মরণ করিয়ে দিয়েছেন যিনি প্রাথমিক ভাষণ দিয়েছিলেন, যে স্বাধীনতার পরে এটা প্রায় 70 বছর, 70 বছর না হলে 68 বছর হয়ে গেছে, না 68 বছর পার হয়ে এসেছি আমরা। স্বাধীনতার পরে আমরা কি পেয়েছি? স্বাধীন দেশ। আমরা তখনকার দিনের নামি নামি নেতাদের হাতে শাসন ক্ষমতা সঁপে দিয়েছি। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, অল্প দিনই বেঁচে ছিলেন স্বাধীনতার পর তিনি, তারা ছিলেন তখন। এইরকম আরও অনেক মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের হাতে স্বাধীন দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর দেশের অর্থনীতির উন্নতির জন্য আপনারা জানেন পরিকল্পিত অর্থনীতিকে বেছে নেওয়া হলো। আপনারা জানেন সোভিয়েট রাশিয়া এক্সপেরিমেন্ট হয়েছিল 1917 সালের বিপ্লবের পর। সেখানকার যে সোভিয়েট সরকার, তারা ভেবেছিল পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে দেশের উন্নতি করবে, 5 সালা পরিকল্পনা একটা করে হবে। আমাদের দেশেও পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে ওই রকম পরিকল্পিত অর্থনীতির পথে দেশের উন্নতির জন্য চেষ্টা শুরু হলো। আপনারা জানেন তখন পরিকল্পনা কমিশনের যারা সদস্য, তাদের ভেতর যেমন ছিলেন স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক, তেমন ছিলেন বিশিষ্ট বিজ্ঞানীরা। তারা সবাই মিলে ছক কষলেন। প্রথম 5 বছর, দ্বিতীয় 5 বছর, তৃতীয়, এমন কথা বলেছিলেন যে 4টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হলে দেশ অর্থনীতিতে স্বয়ংভর হবে, দেশে বেকার থাকবে না, এই রকম আশা ব্যক্ত করেছিলেন, আশা দেখিয়েছিলেন দেশের মানুষকে। কিন্তু দেখা গেল না, তা মোটেই হয়নি। বরং অর্থনীতির ভিত আরো দুর্বল হয়ে পড়েছে নানা কারণে। অনেকে বলেন সঙ্গে বৈদেশিক আক্রমণ একটা ঘটনা হয়েছিল। যাই হোক না কেন, এটা
আপনারা দেখতে পাচ্ছেন যে না, গোটা পৃথিবী জুড়ে ওই স্বামীজি বলেছিলেন কুবেরের সব ধন ঢেলেও দেশের উন্নতি করা যাবে না, আগে যদি মানুষগুলোকে মানুষ না করা যায়। গোটা পৃথিবীর কুবেরদের খুঁজে আনা হলো। আপনারা জানেন কুবের মানে আমরা এরকম ভাবি, হ্যাঁ, পৌরাণিক ধনের দেবতা, যার ধনের কোনো শেষ নেই, অফুরন্ত ধন না। স্বামীজি বলছেন ওই অফুরন্ত ধন কুবেরের ঢেলে দিলেও মানুষগুলো যারা উন্নতি করবে তারা যদি সৎ না হয় তাহলে কিছুতেই দেশের উন্নতি সম্ভব নয়। ভারতবর্ষেও নতুন সরকার স্বাধীনতার পর তারা কুবেরের ধন, কুবের মানে আধুনিক কুবের বলতে পারি কি, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরকম আন্তর্জাতিক এইরকম এজেন্সিগুলো, ফিনান্সিয়াল এজেন্সি বা ধনী দেশগুলো, তারাই তো আধুনিক কুবের বলতে পারি, যাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ধার করে নিয়ে আসা হলো, সুদের বিনিময়ে সদ্য হবে এই চুক্তি করে। ধীরে ধীরে দেখা গেল সুদের অঙ্ক বেড়ে গেল, ঋণ বেড়ে গেল। একসময় এমন হলো যে বিদেশের কাছে মুখ পুড়ে যায়, হ্যাঁ, এই দেশের সোনা যা তা নিয়ে গিয়ে গচ্ছিত রাখতে হলো। জাতীয় অপমানের শেষ নেই, লজ্জার শেষ নেই, এমন সব হয়েছে। কিন্তু আমার বলা এই জন্যে যে স্বামী বিবেকানন্দ সেই সময়ে স্বাধীনতার 50 বছর আগে বলেছেন যে কথা, মানে আজ থেকে 112-14 বছর আগে যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে যদি দেশের মানুষগুলো যথার্থ মানুষ করে গড়ে না তোলা যায় তাহলে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে কিছু করা যাবে না। কারণ খাঁটি মানুষ যদি না গড়ে ওঠে, স্বাধীন দেশে কিছু অসৎ মানুষের হাতে যদি দেশ শাসনের দায়িত্ব যায় তাহলে দেশের কোনো কল্যাণ হতে পারে না। সেই জন্যে স্বামীজি বলেছিলেন ম্যান মেকিং ইজ মাই মিশন, এই কথা বলেছিলেন। আচ্ছা ভেবে দেখুন তো, স্বামীজির চিন্তার মূল কথা হচ্ছে মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। আজকে ভারতবর্ষের কথা যদি ভাবেন, সারা ভারতবর্ষের কথা ভাবুন বা পশ্চিমবঙ্গের কথা ভাবুন, মূল সমস্যাটা কি? একটা মানুষকে সৎ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে যাদের মনে হয় একটা ঝলকানি, সততার ঝলকানি বুঝি দেখা যাচ্ছে, বুঝি নতুন সূর্য উঠবে, মাঝে মাঝে এইরকম আমরা এরকম স্বপ্ন দেখি, হ্যাঁ, কিন্তু পরে দেখা যায় ভেঙে যায় ফানুস। না, একেবারে দেশ থেকে সততা বোধহয় একেবারে বিদায় নিয়েছে। কি অবস্থা গোটা ভারতবর্ষে, বিশেষ করে আমাদের এখানে। তাই এই যে অবস্থাটা, স্বামীজি যে কথা বলেছিলেন যে মানুষ খাঁটি মানুষ না হলে, চরিত্রবান মানুষ না হলে, সত্যনিষ্ঠ মানুষ না হলে, স্বার্থশূন্য মানুষ না হলে দেশের কোনো কল্যাণ হতে পারে না। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল 1967 খ্রিস্টাব্দে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আমরা এই কথাটাই স্বামীজির বেছে নিয়েছিলাম। স্বামীজি বলছেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে, আর কোনো অভাব নেই, অভাব শুধুমাত্র মানুষের। এই অভাবটা মেটানোর জন্য চেষ্টা করো। স্বামীজি বললেন এই অভাব কিভাবে মেটানো যায়? মানুষ তৈরি করতে হবে। মানুষ কিভাবে তৈরি করতে হবে? আমি অন্যকে তো তৈরি করব, আমি নিজেকে তৈরি করলাম না। আমি পরিপূর্ণ সত্যে আমার নিষ্ঠা নেই, আমার ভেতরে স্বার্থের বোধ মাঝে মাঝে উঁকি দেয়। আর আমি যদি অন্যকে বলি তুমি সৎ হও, তুমি স্বার্থশূন্য হও, দেশকে ভালোবাসো, হ্যাঁ, দেশের স্বার্থকে অগ্রাধিকার দাও নিজের স্বার্থের উপরে, আমি বললাম, আর আমি নিজে কিন্তু আমার নিজের ভেতরে স্বার্থপরতা আছে, আমার নিজের ভেতরে অসততা আছে। আমি যদি এইভাবে অন্যকে করার চেষ্টা করি নিজে না হয়ে, তাহলে তাতে কোনো ফল হতে পারে না। স্বামী বিবেকানন্দের তো ছিল ঋষির প্রজ্ঞা, তার তো ছিল ঋষির দৃষ্টি। সেই জন্য স্বামীজি যে মানুষ করার কথা বললেন, তার সূত্রটা কি বললেন? স্বামীজি দিলেন বি অ্যান্ড মেক। এই যে হওয়াটা, নিজে আগে মানুষ হও, নিজে সত্যনিষ্ঠ হও, নিজে স্বার্থশূন্য হও, নিজে পরিপূর্ণ দেশপ্রেমিক হও। এই কোটি কোটি না খেতে বা মানুষের অনাহারের চিন্তা তোমার রাতের ঘুম দূর করে নিক। 1897 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিখ্যাত বক্তৃতা দিয়েছেন ম্যাদ্রাসে। জানেন, প্রথমবার পশ্চিম থেকে এসে ম্যাদ্রাসে সব থেকে বেশি সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে যে কটি ভাষণ দিয়েছিলেন তার ভেতর সব থেকে বিখ্যাত ভাষণটি, যেটি বই আকারে যখন ছাপা হয়েছে তখন তার শিরোনাম দেওয়া হয়েছে মাই প্ল্যান অফ ক্যাম্পেইন বলে। সেই বক্তৃতায় স্বামীজি বলছেন যে তোমাদের কি রকম হতে হবে? বলছেন যে দেশের কোটি কোটি মানুষ যারা দেবতা এবং ঋষির বংশধর, তারা আজ প্রায় পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে।
কোটি কোটি লোক অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, অশিক্ষার কালো মেঘ সমস্ত ভারত আকাশ আচ্ছন্ন করে রয়েছে। এদের কথা ভাবতে ভাবতে তোমার কি রাতের ঘুম দূর হয়ে গেছে? হ্যাঁ, তোমার কি পাগল হওয়ার উপক্রম হয়েছে? যদি হয়ে থাকে তবে তোমরা দেশপ্রেমিক হওয়ার প্রথম সিঁড়িটায় মাত্র পা দিয়েছ। তখনও তুমি পরিপূর্ণ দেশপ্রেমিক হয়ে যাওনি, তুমি তখন দেশপ্রেমিক হওয়ার পথে প্রথম সিঁড়িটায় পা দিয়েছ। তো এই রকম মানুষ হতে হবে, এই রকম দেশপ্রেমিক হতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন, কোটি কোটি মানুষের দুঃখ বেদনা আমার নিজের আত্মকেন্দ্রিক জীবন যাপন করতে আমাকে আমার ভেতরে ঘৃণার সঞ্চার করবে। স্বামীজি বলছেন দেশের উন্নতি করতে হলে প্রাক শর্ত কি? বলছেন যবে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাস ভোগ সুখের ইচ্ছা বিসর্জন দিয়ে কায় মনোবাক্যে দারিদ্র মূর্খতার ঘনাবর্তে ক্রমশ উত্তরোত্তর নিমজ্জিত হচ্ছে যে কোটি কোটি দেশবাসী আমাদের, তাদের কল্যাণ চিন্তায় যখন আমি একেবারে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করব, তখন ভারতবর্ষ জাগবে। আমার প্রয়োজনের বেশি ভোগ করার কোনো ইচ্ছা থাকতে পারবে না, ভোগ আমি করতে পারবো না, সকল বিলাস ভোগ সুখেচ্ছা বিসর্জন দিতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন এই রকম হয়ে এই কোটি কোটি না খেতে পাওয়া মানুষদের চিন্তায় রাতের ঘুম তার চলে যাবে, হ্যাঁ, তার মাথা ঘুরতে থাকবে। এই রকম যদি হয় তবে দেশের কল্যাণ। স্বামীজি বলেছিলেন এই রকম আমাদের হতে হবে এবং অপরকে এই রকম দেশপ্রেমিক এই রকম মানুষ হতে উদ্বুদ্ধ করতে হবে। এইভাবে বলছেন বি অ্যান্ড মেক, তুমি নিজে হও, মানুষ হও এবং অন্যকে এইরকম মানুষ করে গড়ে তোলো। এইভাবে একটা মানুষ হওয়া আর মানুষ গড়ার আন্দোলন যদি সৃষ্টি করা যায় এবং এইভাবে যদি অনেক মানুষ গড়ে তুলতে পারি, হ্যাঁ, যাদের ভেতরে কোনো অসততার দাগও থাকবে না, যাদের ভেতরে স্বার্থপরতার লেশও থাকবে না, যারা শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণ চিন্তায় বিভোর হয়ে থাকবে, এই রকম মানুষ যদি অনেক গড়ে তোলা যায় তবে নতুন ভারতবর্ষ গড়ে তোলা যাবে, তার আগে যাবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আজ দেখুন স্বাধীনতার 68 বছর পরে কুবেরের ধন ঢেলে ভারতবর্ষের উন্নতির কত চেষ্টা হয়েছে, প্রায় বিকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতিবিদেরা পরিসংখ্যান দিয়ে বলছেন যে একটা নতুন শিশু আর জন্মাচ্ছে, সে তো কিছুই জানে না, সেই শিশুটা জন্মাচ্ছে তার উপরে যে ঋণের বোঝা, সেই টাকার বোঝা যদি তার কাঁধে চাপিয়ে দেওয়া যায় তাহলে সে বেঁচে থাকতে পারবে না। এই হচ্ছে আজকের অবস্থা। তা স্বামী বিবেকানন্দের সেই 110-12 বছর কি 14 বছর আগে বলা কথা আজকে প্রাসঙ্গিক কিনা আপনারা ভেবে দেখুন। আজকে ভারতবর্ষের কি সমস্যা? এই সমস্যা, একমাত্র সমস্যা, সৎ মানুষ খুঁজে পাওয়া যায় না, দেশপ্রেমিক মানুষ খুঁজে পাওয়া যায় না, স্বার্থশূন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। একেবারে যারা মন্ত্রী থেকে শুরু করে একেবারে পঞ্চায়েতের যারা আছেন সবাই, এবং আশ্চর্য কথা সমস্ত কিছু যখন পরিষ্কার হয়ে যায় তখনও তারা শোধরাবার কোনো এ নেই। আর কিভাবে কায়দা করে সেই অন্যায়কে সমর্থন করবেন, হ্যাঁ, নিজের চারিত্রিক এই স্খলন, এই পতন, এই অধঃপতনকে কিভাবে সমর্থন করবেন, এই চেষ্টা চলছে। স্বামী বিবেকানন্দ আমাদের বললেন এটা যতদিন চলবে ততদিন দেশের উন্নতি হতে পারবে না, ভারতবর্ষের উন্নতি হতে পারবে না, ভারতবর্ষের মানুষের কোনো কল্যাণ করা সম্ভব নয়। সেই জন্য অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল আমরা এই গত প্রায় 50 বছরের কাছাকাছি 48 বছর ধরে আমরা চেষ্টা করে চলেছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যুবকদের গিয়ে বোঝাতে হবে যে দেখো ভাই, দেশের আজ এত অধঃপতন, দেশের মানুষের এত দুঃখ, এত দুর্দশা, শুধুমাত্র এই দুর্দশার কথা বলে তো লাভ নেই। ঘর যদি অন্ধকার হয় তাহলে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করলে অন্ধকার দূর হবে কি? হবে না। স্বামীজি বলছেন বরং আলো জ্বালো, অন্ধকার ঘরে একটা আলো জ্বাললে অন্ধকার দূর হবে। ভারতবর্ষের এই দুঃসময়, ভারতবর্ষের মানুষ একটা সংকট 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 বলে যদি চিৎকার করি তাহলে কি ফল হবে? হবে না। কি করতে হবে? সংকট দূর করবার উপায়টা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের অশেষ সৌভাগ্য যে আমাদের মাথা থেকে বের করার প্রয়োজন নেই। স্বামী বিবেকানন্দ বলে দিয়ে গেছেন যে এই সংকট দূরীকরণের একমাত্র উপায়, এসো তোমরা মানুষ হও, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো। প্রশ্ন করেছেন স্বামীজি, তোমরা কি দেশকে ভালোবাসো, তোমরা কি দেশের মানুষকে ভালোবাসো? তাহলে এসো আমরা মানুষ হবার জন্য প্রাণপণ চেষ্টা করি। মহামণ্ডল দেশের যুবকদের এই কথাই বলছে যে
কে দোষী এর জন্যে তুমি যদি খুঁজে বের করতে চাও, অমুক দোষী, ওকে দোষী করলাম, লাভ নেই। পারস্পরিক নিন্দা বর্ষণে কোনো লাভ নেই, স্বামী বিবেকানন্দ বলেছেন। তাহলে কি করতে হবে? তাহলে খুঁজে দেখো, আমাদের সবার দায়িত্ব আছে দেশমাতৃকার কল্যাণের জন্যে, দেশমাতৃকাকে এই যে সংকট থেকে উত্তরণের জন্যে যার যা করা দরকার আমরা কেউ তা করছি না। সেই জন্য অনেক দেরি হয়ে গেলেও আর দেরি নয়, এসো আমরা স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে এখন থেকে শুরু করি। আমি নিজে সত্যনিষ্ঠ হয়ে উঠি, নিঃস্বার্থপর হয়ে উঠি, স্বার্থশূন্য হয়ে উঠি। এইভাবে যদি আমি নিজে এবং আরো অনেককে এই রকম মানুষ হতে অনুপ্রাণিত করতে পারি, তাহলে স্বাধীনতার দেখুন প্রথম 68 বছর হয়তো ব্যর্থ হয়েছে, আমার মনে হয় এখনো যদি বাকি 7 বছর আমরা খুব আন্তরিকভাবে কাজ করি, সমস্ত বিলাসভোগ সুখেচ্ছা বিসর্জন দিয়ে এই দেশের কল্যাণের জন্য নিজেদের সঁপে দিই, তাহলে হয়তো স্বাধীনতার প্রথম 50 বছর ব্যর্থতার গ্লানি বয়ে নিয়ে বেড়াতে হয়েছে। এই আগামী যে পরের যে 25 বছর, অর্থাৎ স্বাধীনতার আজকালকার ভাষায় প্ল্যাটিনাম জুবিলি টুবিলি যদি কখনো হয়, তখন হয়তো একটা নতুন ভারতবর্ষের দিকে আমরা এগোতে পারি, যদি আমরা স্বামীজির ডাকে এখনো সাড়া দিয়ে এগোই। আপনারা দেখুন, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল যখন শুরু করেছিল আমাদের পথ চলা, তখন আমাদের 6টি মাত্র ছোট ছোট কেন্দ্র নিয়ে আমরা শুরু করেছিলাম। এখন আমাদের কেন্দ্রের সংখ্যা 300-র ওপরে। প্রথম বছর আমাদের যে সর্বভারতীয় যুব শিক্ষণ শিবির হয়েছিল, তাতে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র 100 জন যুবক। আর এই বছর আমাদের যে সর্বভারতীয় শিবির এই কদিন আগে শেষ করলাম, এই গত ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, তাতে সারা ভারতবর্ষ থেকে 1651 জন যুবক এসেছিল। কিভাবে স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা আমাদের জীবনটা গড়ে তুলতে পারি এবং আরও অনেক যুবকের জীবন যাতে সুন্দর করে গড়ে তুলে একটা নতুন ভারতবর্ষ গড়ে তোলা যায়, তার চেষ্টা করি। এই মাত্র কদিন আগে আমরা সর্বভারতীয় শিবির করে এলাম। দুঃখ হচ্ছে যে খবরের কাগজে এসব খবর ছাপে না, কারণ নোংরা কিছু ঘটনা ঘটলে বা খারাপ কিছু ঘটলে সেটা খবরের কাগজে একটা মূল্যবান খবর হয়। আর দেশ গড়ার কাজ হচ্ছে, দেশের অনেকগুলো রাজ্য থেকে 1650 ছেলে এসেছেন বাংলার একটি জায়গায়, 6 দিন ধরে তারা তপস্যা করেছেন নিজেদের জীবন কি করে সুন্দর করে গড়ে তোলা যায়, নতুন ভারতবর্ষ গড়ে তোলার কাজে নিজেদের এবং আরও অনেক যুবককে অনুপ্রাণিত করে কিভাবে কাজে লাগানো যায়, তার জন্য এই 6 দিনের চেষ্টা, 6 দিনের তপস্যা। কোনো খবরের কাগজে এগুলো খবর হয় না বলে আপনারা জানতে পারেন না, কিন্তু আমরা খবরের কাগজের খবর নিয়ে খুব মাথা ঘামাই না। আমরা এই কাজের সাথে জড়িয়ে আছি সারা বছর। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যুবকদের নিয়ে আমরা কাজ করে দেখেছি। হ্যাঁ, বাইরে যেমন হতাশার অনেক কারণ আছে, আশার কারণও অনেক আছে। যারা ক্ষমতার শীর্ষে বসে আছেন তাদের ভেতরে যে স্খলন আছে, যে পতন আছে, যে অসততা আছে, যে স্বার্থপরতা আছে, দেশের স্বার্থ নিয়ে পদদলিত করে নিজের স্বার্থ সিদ্ধি করবার ঘটনা আছে, ঠিক তেমনি লোকচক্ষের অগোচরে এখনো অসংখ্য যুবক আছে যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষকে ভালোবাসে, লোকচক্ষের অন্তরালে থেকে কোনো প্রচারের আলোয় আসবার কোনো সুযোগ না থাকা সত্ত্বেও তারা সারা বছর ধরে নীরবে নিভৃতে নিজে মানুষ হওয়ার এবং অপরকে মানুষ করে গড়ে তোলার কাজ করে চলেছে। এইভাবে মহামণ্ডল কাজ করে চলেছে এই 48 বছর, এবং তাতে আমরা খুব খুব আমরা আশান্বিত যে এইভাবে কাজ করলে স্বাধীনতার এতদিন ব্যর্থ হলেও আগামী দিনগুলো ব্যর্থ হবে না। স্বামীজি কি বলেছেন ভাই, আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে বললাম স্বামীজির একটি উদ্ধৃতি যে কুবেরের সব ধন ঢেলেও যদি একটা গ্রামের ভারতবর্ষের উন্নতি করা হয়, গোটা ভারতবর্ষ তো দূরের কথা, একটা গ্রামেরও উন্নতি করা যাবে না যদি না মানুষগুলো আগে মানুষ হয়ে ওঠে। স্বামীজির বলা কথা মিলিয়ে নিন প্রাসঙ্গিক কিনা। ঠিক তেমনি দেখুন স্বামীজি বলছেন, কবে বলেছেন, আজ থেকে 115-20 বছর আগে বলেছেন। বলছেন কি, so long as millions die in hunger and ignorance, I hold every man a traitor
who, having been educated at their expense, pays not the least heed to them. স্বামীজি বলছেন, যতদিন পর্যন্ত আমার দেশের কোটি কোটি লোক না খেয়ে মরছে, মিলিয়ন্স ডাই ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, অশিক্ষার অন্ধকারে ডুবে থেকে জীবনযাপন করতে করতে মারা যাচ্ছে যারা, এই রকম যখন, ততদিন তাদের পয়সায় আমরা যারা লেখাপড়া শিখে তাদের কল্যাণের চিন্তা আর করছি না, তারা বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। আই হোল্ড দেম ট্রেটার। তারা বিশ্বাসঘাতক, তারা দেশদ্রোহী, তারা পামর। আমরা দেখুন, আমাদের জীবন যদি একটু নিজেরাই খুঁজে দেখুন, আমরা পামর নই তো, আমরা দেশদ্রোহী নই তো? একটু খুঁজে দেখুন তো। আমরা যে লেখাপড়া শিখেছি, বা আজ যারা আমাদের ছোট ভাইয়েরা শিখছে স্কুলে কলেজে, স্কুলের শিক্ষা প্রায় অবৈতনিক, কলেজের শিক্ষাও নামমাত্র টাকা হয়তো অভিভাবকদের দিতে হয়, কিন্তু একটি কলেজে যত শিক্ষক থাকেন, একটা কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু এই অভিভাবকদের দেওয়া মাইনের টাকায় সেটা সংগ্রহ করা যায় না। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, কেন্দ্রীয় সরকারি সংস্থা, সমস্ত কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দিয়ে দেয়। এই বেতনটা কোত্থেকে আসে? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কোত্থেকে পায়? সরকারি রাজস্বের টাকা এইভাবে ভাগ করে দেওয়া হয়। সরকারি রাজস্ব মানে এই ভারতবর্ষের যে 123-24 কোটি মানুষ বললাম, এই মানুষদের কাছ থেকে নেওয়া করের টাকা, সেটাই সরকারি রাজস্ব হিসাবে জমা হয়। এই টাকাটা কাদের থেকে আসে? কর কাঠামো যেটা, ট্যাক্স স্ট্রাকচার যেটা, সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে অধিকাংশ করের টাকাটা আসে গরিব মানুষদের থেকে। ধনীদের থেকে যে টাকা আসে সেটা তুলনায় অনেক কম, কারণ গরিবেরা তো সংখ্যায় অনেক বেশি। আর ধনীরা যে ট্যাক্স দেন চোখে দেখা যায়, যেমন ইনকাম ট্যাক্স দেন বা এই রকম এমন কিছু ট্যাক্স যেটা চোখে দেখা যায়। আর দরিদ্ররা যেটা দেন সেটা অধিকাংশই হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, চোখে কম দেখা যায়। ধরুন, তারা তো কিছু না কিছু জিনিস কেনেন, খাবার জন্য কিছু সামগ্রী কিনতে হয়, পরিধেয় বস্ত্র হিসাবে কিছু না কিছু কিনতে হয়, এ সমস্ত কিছুতে কিন্তু ট্যাক্স আছে, সেটা দামের ভেতরে অঙ্গীভূত হয়ে যায়। প্রডিউসাররা যে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সটা তারা আলাদা করে আমাদের থেকে কেটে নিচ্ছে না, কিন্তু কি করছে, ওই দ্রব্যের যে মূল্য তারা ফিক্স করছে তার ভেতর ইনক্লুড করে নিচ্ছে। কাজেই আপনি দাম হিসাবে যেটা দিলেন, ইনডাইরেক্টলি তার মধ্যে ট্যাক্সও দিয়ে দিলেন। কবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমরা তাদের পয়সায় লেখাপড়া শিখি, মানে এই দেশের দরিদ্র মানুষের পয়সায় লেখাপড়া শিখি, মানে এই দরিদ্র মানুষদের কাছ থেকে সংগৃহীত করের টাকায় যে সরকারি রাজস্ব, সেই সরকারি রাজস্ব ব্যয় করে যে বিদ্যালয়, উচ্চ বিশ্ববিদ্যালয় এগুলো চলে, সেটা এই মানুষদের কাছ থেকে। অথচ আমরা লেখাপড়া শিখলাম, আমরা হয়তো চাকরি বাকরি পেয়ে আমরা দেশের এই গরিব মানুষদের কথা ভুলে যাই, ভাবি না। স্বামীজি বলছেন, এটা যদি হয় আমি তোমাদের দেশদ্রোহী বলবো, আমি তোমাদের বিশ্বাসঘাতক বলবো, পামর বলবো। আচ্ছা বলুন, সত্যি এটা ঠিক নয় কি? আমরা তথাকথিত শিক্ষিত মানে ডিগ্রিধারী হলে শিক্ষিত বলি, যথার্থ শিক্ষিত হলে দেশের এই দরিদ্র মানুষদের কথা না ভেবে আমরা জীবন কাটাতে পারি না। কিন্তু আমরা সাধারণভাবে ওই তাদের পয়সায় শিক্ষিত হয়েও তাদের কল্যাণের চিন্তা আমরা করি না। আচ্ছা, এই যে যুবকদের স্মরণ করিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ, যে না, তোমাদের দায়িত্ব আছে দেশের প্রতি, তোমাদের দায়িত্ব আছে দেশের মানুষের প্রতি। এই দরিদ্র মানুষ, এরা যে পয়সা দিয়ে সরকারের রাজস্ব সংগ্রহ করতে দেয় সরকারকে, সেই টাকায় তোমরা লেখাপড়া শিখছো, কাজেই তাদের কথা না ভাবলে আমাদের বিবেকের কাছে স্বামীজি এই প্রশ্ন তুলে দিয়েছেন। এটা অত্যন্ত প্রাসঙ্গিক। তোমরা সবাই মনে করো, তোমরা যারা বিদ্যালয়ের ছাত্র, কলেজে মহাবিদ্যালয়ের ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা মনে করবে যে আমার একটা দায়িত্ব আছে শিক্ষা লাভ করে শুধু আমার সংসার বা আমার নিজের জীবনকে সুখের করব, বেশি ভোগ করব, বেশি বিলাসিতা করব না, দেশের মানুষের কল্যাণ, বিশেষ করে যারা দরিদ্র মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কল্যাণ স্বামী বিবেকানন্দ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন এইগুলো। তা এগুলো কি তোমরা মনে করছো যে হ্যাঁ, এগুলো কালের ব্যবধানে, স্বামীজি চলে গেছেন, 114 বছর হয়ে গেছে, এখন বাবা লেখাপড়া শিখে নিজের স্বার্থ সিদ্ধি করাটাই ভালো। হ্যাঁ, এখন আর
ওই যদি আমরা অসৎ হই, ভালো মানুষ হওয়ার এখন আর অত দরকার নেই। আরে সবাই এত লোক অসৎ জীবন যাপন করে, আমি নিজেকে বঞ্চিত করি কেন? এইভাবে আমি সৎ হওয়ার একটা মিথ্যা যুক্তি খুঁজতে পারি। কিন্তু যদি বিশ্লেষণ করে দেখেন, তাহলে স্বামী বিবেকানন্দ অত আগে যে কথা বলেছেন সেগুলো সবই প্রাসঙ্গিক। সত্যি বলতে কি ভাই জানেন, যে কথাগুলো শাশ্বত সত্য, চিরন্তন সত্য, সেটা কালের ব্যবধানে কখনো অপ্রাসঙ্গিক হয়ে যায় না। স্বামীজির প্রাসঙ্গিকতা খুঁজছি বা শ্রীরামকৃষ্ণের প্রাসঙ্গিকতা খুঁজছি, খুঁজে দেখো স্বামী বিবেকানন্দ যা বলেছেন একটা কথা অপ্রাসঙ্গিক পাবে না। ধরো যেটা চিরন্তন সত্য, সেই সত্যটা 100 বছর আগেও সত্য ছিল, আজও সত্য, 100 বছর পরেও সেগুলো সত্য থাকবে। সেই জন্যে এই যে আমাদের আগে মানুষ হতে হবে, হ্যাঁ, আমরা হচ্ছি স্বরূপত ব্রহ্ম। Its soul is potentially divine. The goal is to manifest that divinity, স্বামী বিবেকানন্দ বলছেন। এই একটু আগে কথা হচ্ছিল, দেখুন ঠাকুর বললেন মানুষ মানে হচ্ছে মান হুঁশ। আচ্ছা চিন্তা করতে পারেন কত বড় কথা এবং কত প্রাসঙ্গিক কথা। আমরা মানুষের কি বল প্রজাতি বলে দাবি করি, অহংকার করি। মানুষ আমরা পশুর থেকে আলাদা। আমাদের কেউ যদি পশু বলে গাল দেয়, তাহলে আমি তো অপমানিত বোধ করব, আমি তো প্রতিবাদ করব, হয়তো ঝগড়া করব তার সাথে। কিন্তু আমি যদি পশুর থেকে খারাপ আচরণ করি, তাহলে আমাকে পশু বললে আমার রাগ হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমাকে বরং বুঝতে হবে, তাই তো মানুষ হয়ে এসেও আমার আচরণে এই পশুর ভাব, আমার এটা বর্জন করা উচিত। তাহলে আমার এমন আচরণ করা উচিত যাতে আমি পশু আখ্যার যোগ্য না হই। কাজেই স্বামী বিবেকানন্দ বা ভগবান শ্রীরামকৃষ্ণ বা মা সারদা দেবী, তাঁরা যে কথা বলেছেন সে কথা শুধু তাঁদের সময়ে সমসাময়িক কালের জন্য বলেননি। তারা যে কথা বলেছেন সেটা তাদের সমসাময়িক কালের এবং ভাবি কালের, এবং বলতে পারি যতদিন মানুষের সভ্যতা থাকবে, যতদিন মানুষ জাতি পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন এসব সত্য। আমরা স্বরূপত ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলছেন, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ইজ টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। আমার আদর্শ যদি অল্প কথায় প্রকাশ করতে হয়, তবে তা হচ্ছে এই যে প্রতিটি মানুষের ভেতরে, আমাদের প্রত্যেকের ভেতরে একটি ভগবৎ সত্তা আছে। এইটা শেখানো, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড, এটা তাকে শিখিয়ে দেওয়া। শুধু শিখিয়ে দিলে হবে না, বললাম তত্ত্বটা, বললাম যে দেখ তুমি স্বরূপত ব্রহ্ম, এই তত্ত্বটা বললেই হবে না। তারপরে বললেন অ্যান্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। তুমি তো স্বরূপত ব্রহ্ম, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি চলনে বলনে, যাতে তোমার সেই ভগবত্তার প্রকাশ ঘটে। মানে আমার মুখ দিয়ে মিথ্যা বেরোতে পারে না, আমার দ্বারা কোনো স্বার্থপর আচরণ হতে পারে না, কারণ আমি তো স্বরূপত ব্রহ্ম। স্বার্থপর আচরণ মানে আমি অপরের ক্ষতি করে নিজের এই একটু ঐহিক হয়তো ভোগ সুখ বাড়াবো, এই তো। তা আমি যদি বুঝি আমি স্বরূপত ব্রহ্ম, প্রতিটি মানুষই স্বরূপত ব্রহ্ম, প্রতিটি মানুষই স্বরূপত ঈশ্বর, তাহলে আমি যাকে বঞ্চিত করে আমি আমার নিজের ভোগ বাড়াচ্ছি, সে মানুষটি আর আমি কিন্তু অভেদ। আমার ভেতরের সেই বস্তুটি আর তার ভেতরের বস্তুটির ভেতর তো কোনো তফাৎ নেই। স্বামী বিবেকানন্দ ঋষি ছিলেন, তো ঋষির প্রজ্ঞা দিয়ে অনুভব করেছেন, দেখিয়েছেন, ভারী চমৎকার করে বলছেন যে ঈশ্বর সম্পর্কে ধারণা, ভগবান সম্পর্কে ধারণা বা ধর্ম সম্পর্কে ধারণা সবই স্বামীজির চিন্তায় অদ্ভুত যুক্তিগ্রাহ্যভাবে ধরা পড়েছে। এর যুগটা বিজ্ঞানের যুক্ত, কাজেই শুধুমাত্র বিশ্বাসের উপরে ভর করে দাঁড়াতে বললে হবে না। স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রত্যেকটা জিনিস সেটা যুক্তিগ্রাহ্য হওয়া দরকার। ধর্ম বলতে গিয়ে যে কথা বলছেন স্বামীজি, যদি আমরা একটু বুঝি ধর্ম মানে কি, ধর্ম হচ্ছে টু বি গুড অ্যান্ড টু ডু গুড ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। স্বামীজি বলছেন ধর্ম মানে ভালো হওয়া, সৎ হওয়া আর ভালো কাজ করা। টু বি গুড অ্যান্ড টু ডু গুড, ভালো কাজ করা, সৎ কাজ করা, অন্যের উপকার করা, অপরের দুঃখ দেখলে তার দুঃখ দূর করতে এগিয়ে যাওয়া, এটাই ধর্ম। এর বাইরে ধর্ম কিছু নেই। মঠে যাই, মন্দিরে যাই, অথচ আমি একটা অসৎ জীবন যাপন করি, ধর্ম নয়।
ধর্ম মানে নিজেকে ভালো হতে হবে, নিজেকে সত্যনিষ্ঠ হতে হবে, নিজেকে স্বার্থশূন্য হতে হবে, মানুষের দুঃখ দেখে কাতর হয়ে আমার নিজের স্বার্থ ত্যাগ করে তার দুঃখ দূর করতে এগিয়ে যেতে হবে, এই ধর্ম। স্বামী বিবেকানন্দ শেখালেন আমাদের। আচ্ছা বলুন তো, আপনাকে বলবেন যে স্বামীজির এই কথাগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আগে খাটতে পারতো, এখন আর খাটে না? কাজেই যদি আমরা একটুখানি বিচার করে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব স্বামীজির কথা যেমন সেদিন প্রাসঙ্গিক ছিল আজও প্রাসঙ্গিক। তাই আমাদের দায়িত্ব, বিশেষ করে যুবকদের, যারা বয়স্ক তারা হয়তো উপদেশ দিতে পারেন, তারা হয়তো তাদের একটু উৎসাহ দিতে পারেন, কিন্তু যারা যুবক তাদের তো এখনো অফুরন্ত কর্মশক্তি রয়েছে। স্বামী বিবেকানন্দ তাদের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে জানো তো চিকাগো ধর্ম মহাসভা হয়েছিল, 11ই সেপ্টেম্বর তারিখে ধর্ম মহাসভা শুরু হয়েছিল। তার 20 দিন আগে 20 আগস্ট তারিখে স্বামীজি আমেরিকা থেকে একটা বিখ্যাত চিঠি লিখেছেন তার এক যুবক ভক্তের কাছে। তোমরা তার নাম সবাই জানো, আলাসিঙ্গা পেরুমল, দক্ষিণ ভারতীয় শিষ্য। তাকে যে চিঠিটা লিখছেন বাংলা করলে দাঁড়ায় এই রকম। তোমরা জানো বোধহয় যে স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে গিয়ে বহু রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। প্রথম বাধা হচ্ছে 2 মাস আগে গিয়ে উপস্থিত হয়েছেন, এতদিন থাকবেন কোথায়, তার টাকা পয়সা কোথায়, পরিচিত লোক তো কেউ নেই যে তার আতিথ্য নেবেন। পকেটে গোনাগুন্তি কটা টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার যারা ভক্ত শিষ্য তারা, কিন্তু ওই টাকায় এতদিন থাকা যাবে না, ভীষণ শীতের দেশ আর খুব খরুচে দেশ, ব্যয়বহুল দেশ। বলছেন এখানে এমন একটা অবস্থা হয়েছে, দারুণ শীতে অনাহারে বিনা আশ্রয়ে হয়তো আমার শরীরই চলে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, কিন্তু তার জন্য আমার কোনো চিন্তা নেই। দেখো, তার নিজের শরীর চলে যেতে পারে, তার জন্য চিন্তা নেই। কারণ জানো তো অন্য জায়গায় স্বামীজি বলেছেন আমি আমার এই শরীরটাকে একটা ছেঁড়া কাপড়ের মতো ত্যাগ করে চলে যেতে পারি ছুঁড়ে, হ্যাঁ, কিন্তু তাতে আমি কাজ থেকে বিরত হব না, সেখানে বলছেন। আর এখানে বলছেন যে আমার শরীরটা যদি চলে যায় দারুণ শীতে অনাহারে, তবু আমার চিন্তা নেই। যদি তোমরা আমার যুবক ভাইয়েরা আমাকে এই কথা আশ্বাস দাও, এই কথা যে আমার শরীর চলে গেলেও আমি যেমন ভারতবর্ষকে ভালোবাসি, আমি যেমন ভারতবর্ষের মানুষদের প্রাণপণ ভালোবাসি, ভারতবর্ষের কল্যাণের জন্য এবং ভারতবর্ষের মানুষদের কল্যাণের জন্য আমি যেমন প্রাণপণ চেষ্টা করে চলেছি, তোমরা যদি আমার শরীর চলে যাবার পরেও আমারই মতো ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষদের ভালোবাসো এবং ভারতবর্ষ আর ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য আমারই মতো প্রাণপণ চেষ্টা করবে, এই আশ্বাস তোমরা আমাকে দাও, তাহলে আমি শান্তিতে শরীর ছেড়ে যেতে পারবো। আচ্ছা বলুন, আজকের যুবকদের কাছে স্বামীজির এই আহ্বান যদি তুলে ধরা হয় তাহলে এটা কি অপ্রাসঙ্গিক? যে স্বামী বিবেকানন্দ যেমন দেশকে ভালোবাসতেন, যেমন দেশের মানুষকে ভালোবাসতেন, স্বামী বিবেকানন্দ যেমন দেশের এবং দেশের মানুষের কল্যাণের জন্য প্রাণপাত চেষ্টা করে গেছেন, যুবক বন্ধু ভাইয়েরা তোমরাও সেই রকমই ভারতবর্ষকে ভালোবাসো, ভারতবর্ষের মানুষদের ভালোবাসো, ভারতবর্ষের দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণের জন্যে স্বামী বিবেকানন্দের মতো তোমরাও প্রাণপণ চেষ্টা করো। অপ্রাসঙ্গিক কথা কি? কাজেই যাই দেখবে, দেখো না, নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বিখ্যাত চিঠি লিখছেন, তখনও তিনি নিবেদিতা হননি, তখনও তার নাম মিস মার্গারেট নোবেল, তখন নিবেদিতা ভারতবর্ষেও আসেননি। স্বামীজি তখনও ও দেশে, নিবেদিতা ও দেশে। তা স্বামীজি একটা চিঠি লিখেছেন, চিঠিটার প্রথম অংশটা খুবই দার্শনিকভাবে পূর্ণ, আর শেষ অংশে ভারী সুন্দর কথা লিখছেন। ঠিক আজকের ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, হ্যাঁ, লিখছেন স্বামীজি, awake awake great ones, the world is burning in misery, can you sleep? বলছেন নিবেদিতা এখানে প্রতিভু, আমার মনে হয় প্রতীক। নিবেদিতার মাধ্যমে সমস্ত যুবক যুবতী সবাইকেই আবেদন জানাচ্ছেন স্বামীজি, তাকে আহ্বান জানাচ্ছেন, awake awake great ones, হে মহাপ্রাণ ওঠো জাগো, হ্যাঁ, the world is burning in misery, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, ভারতবর্ষ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, এই বাংলাদেশের মানুষ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ তারা এখনো খেতে পায় না, কোটি কোটি মানুষ তাদের শিক্ষার সুযোগ নেই,
কোটি কোটি মানুষ এখনো বিনা চিকিৎসায় মারা যায়। কাজেই দেশের মানুষ আমাদের দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমাদের কি যার যার নিজের নিজের স্বার্থ চিন্তায় মত্ত হয়ে থাকা সাজে? এই আহ্বান অপ্রাসঙ্গিক কি? কাজেই আমি বলবো তোমাদের, তোমরা স্বামীজি পড়ো ভাই ভালো করে।